সে যখন এই সেলিউটটা দিছে তার একদিন আগে কিংবা 2 দিন আগে কিংবা 1 সপ্তাহ আগে সে 10 টাকা ভাড়া বেশি নেওয়ার জন্য কারোর সাথে তর্কাতর্কি করেছে, নেগোসিয়েশন করেছে, রিকোয়েস্ট করেছে 20 টাকা ভাড়া বেশি দেওয়ার জন্য। আর সিনেমা আর বাস্তবতা তো এক না। সিনেমাতেই এসব হয় যে হুট করে এসে ক্ষমতায় এসে দেশ চেঞ্জ করে দিছে, পরিবর্তন করে দিছে। এটা আসলে বাস্তবে আমরা দেখি না। আমরা বাস্তবে দেখতে পাই ওই যে সুষ্ঠুভাবে নির্বাচন হলেও স্বৈরাচার আসে। আর যদি অবৈধভাবে হয় তাহলে তো সেটা আলাদা কথা। শেখ হাসিনা কিন্তু 8-এর নির্বাচনে ওই দুর্নীতি করে আসে নাই, সুষ্ঠু নির্বাচনেই আসছিল। পরবর্তীতে সে দুর্নীতি করছে। তবে তাদের সবচেয়ে বড় ভুল হলো এটাই, তারা নতুন ধারার গণতন্ত্র প্রবর্তন করতে চাচ্ছে, যেই গণতন্ত্র ইতোমধ্যেই সারা পৃথিবীতে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সারা পৃথিবীকে আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দিছে এই গণতন্ত্র। তারা ওই সারা পৃথিবীতে জায়গায় গণতন্ত্রকে আসলে একটা বিষ ফোড়ার মতো দেখতেছে, সে জায়গায় এসে তারা নতুন ধারার গণতন্ত্রের কথা বলতেছে। ওই জায়গায় লড়াই করার মতো, মির্জা আব্বাসের সাথে লড়াই করার মতো এনসিপির আসলে যারা প্রবীণ রাজনীতিক নেতারা আছেন তাদের আসলে ওই রকম যোগ্যতা নেই আসলে। তো ওর বিপরীতে দাঁড় করাইতে হলে মার্কেটিং ভালো জানে এমন একটা লোক তো লাগবে। আর মার্কেটিং না ভালো জানুক, অলরেডি তার একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে। এই তৈরি হওয়ার কারণেই কিন্তু তাকে দাঁড় করানো হয়েছে। মার্কেটিং দরকার হলে আরও কয়েকজন করবে, এটাকে ব্র্যান্ডিং করবে আলাদাভাবে। কাউন্ট হবে ভোট। এটা কি শিক্ষিত মানুষ দিচ্ছে নাকি অশিক্ষিত মানুষ দিচ্ছে, মূর্খ লোক দিচ্ছে নাকি জ্ঞানী লোক দিচ্ছে, এটা তো দেখার বিষয় না। যেহেতু তার ফেস চিনছে, শত শত রিক্সাওয়ালারা তার পক্ষে গিয়ে ভোট দিবে। ওই অঞ্চলে হাজার হাজার জানেন রিক্সা চালক শ্রমিক আছেন, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু সেই ভোটটা সে পাবে হয়তো বা। সাকিব আল হাসানের নির্বাচনে দাঁড়িয়েছে, তারপরে আপনার মাশরাফি নির্বাচনে দাঁড়িয়েছে, হ্যাঁ। তার পরবর্তীতে ইন্ডিয়াতে আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তী নির্বাচনে দাঁড়িয়েছে, রিসেন্টলি বিজয় থালাপতি নির্বাচনে দাঁড়িয়েছে। এই যে জনপ্রিয়তা, অর্থাৎ এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসলে যে যত ভালো মার্কেটিং করতে পারবে তার হলো রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের নীতি নির্ধারণের জায়গায় যাওয়ার সুযোগ বেশি, যেটা একটা ত্রুটিপূর্ণ সিস্টেম। আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রশংসার ঝড় উঠছে সারা বাংলাদেশে। বলছে যে একজন রিকশাওয়ালা সেও এখানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছে। এমনকি মির্জা আব্বাসের মতো একজন পরিপক্ক রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদের সাথে। তো এটা হলো বিউটি অফ ডেমোক্রেসির সৌন্দর্য, ঠিক আছে, গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমি এখানে আমার দৃষ্টিভঙ্গি বলতে চাই, আচ্ছা একটা কমন সেন্স, একটা সাধারণ জ্ঞান, একটা কমন সেন্স আপনি কল্পনা করেন তো, আজকে যদি এই জায়গায় মির্জা আব্বাস নির্বাচিত হয়, তিনি কি করবেন? বাংলাদেশে পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি তার এই যে সারা জীবনের যে অভিজ্ঞতা আছে, ওনার প্রায় আমি যতটুকু জানি প্রায় 75 বছরের কাছাকাছি ওনার বয়স। তো এই বয়স উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতা থেকে তিনি রাষ্ট্রকে পরিচালনার জন্য ভূমিকা রাখবেন। আর সেই জায়গায় একই জায়গায় তিনি যদি নির্বাচিত না হয়, কোনোভাবে আমি ধরে নিলাম যে রিকশাওয়ালা আছেন, আমি ছোট করতেছি না তার প্রফেশনের জন্য, কিন্তু বাস্তবতা হলো তার জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সে কি কাজে লাগাইতে পারবে। আমি যদি তার একেবারে ইতিহাসে চলে যাই, হ্যাঁ, সে একটা কি কাজ করেছে, সে করেছে কি একটা সেলিউট দিয়েছিল, খুব সুন্দর একটা প্রতীক হিসাবে ওই সময় দেখা গিয়েছিল, একটা সিগনেচার মুভ হিসাবে দেখা গিয়েছিল। এর কারণে শত শত মানুষ, হাজার হাজার মানুষ উদ্বুদ্ধ হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য। হ্যাঁ, এটা খুব ভালো একটা জিনিস, কিন্তু বাস্তবিক অর্থে আপনি দেখেন, হয়তোবা সে যখন এই সেলিউটটা দিছে তার একদিন আগে কিংবা 2 দিন আগে কিংবা 1 সপ্তাহ আগে সে 10 টাকা ভাড়া বেশি নেওয়ার জন্য কারোর সাথে তর্কাতর্কি করেছে, নেগোসিয়েশন করেছে, রিকোয়েস্ট করেছে 20 টাকা ভাড়া বেশি দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই যে দেখেন, এই লোক যদি পার্লামেন্টে বসে, তাহলে তিনি কি ভূমিকা রাখতে পারবেন, কতটুকু ভূমিকা রাখতে পারবেন? প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো এই যে সিস্টেমটা আমরা দেখে আসতেছি, গণতান্ত্রিক যে প্রক্রিয়া, এটা সবচেয়ে বড় সমস্যাটাই এখানে আসলে রাষ্ট্র পরিচালনায় কে কত বেশি যোগ্য সে বসবে, মানে সে বসার কোনো সুযোগ নেই। বসবে কে জানেন? যে সবচেয়ে ভালো মার্কেটিং জানে। হ্যাঁ, মার্কেটিং জানে। আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি, আরেকটু স্পেসিফিকলি বলি, আপনি ধরেন ইমরান খান, এই একজন ক্রিকেটার, সারা জীবন ক্রিকেট খেলে গেছে, পলিটিক্সের সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু শেষ বয়সে ওনার একেবারে ব্যাপক জনপ্রিয়তা ছিল। ব্যাপক জনপ্রিয়তা থাকার কারণে সে কী করলো, ওই নির্বাচনে দাঁড়াইলো। যেহেতু নির্বাচনে দাঁড়াইলো, তার আগে থেকে একটা পরিচিতি আছে, মানুষ তাকে চেনে, এই জন্য তার মার্কায় ভোট দিল। কিন্তু তার রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু সেটা কিন্তু মানুষের বিচার করার সুযোগ ছিল না। যদিও ইমরান খান উনি আপনার বেশ ভালোই ভূমিকা রেখেছেন পাকিস্তানে, আমরা দেখছি। কিন্তু একইভাবে বাংলাদেশে দেখেন, সাকিব আল হাসানের নির্বাচনে দাঁড়িয়েছে, তারপরে আপনার মাশরাফি নির্বাচনে দাঁড়িয়েছে, হ্যাঁ। তার পরবর্তীতে ইন্ডিয়াতে আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তী নির্বাচনে দাঁড়িয়েছে, রিসেন্টলি বিজয় থালাপতি নির্বাচনে দাঁড়িয়েছে। এই যে জনপ্রিয়তা, অর্থাৎ এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসলে যে যত ভালো মার্কেটিং করতে পারবে তার হলো রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের নীতি নির্ধারণের জায়গায় যাওয়ার সুযোগ বেশি, যেটা একটা ত্রুটিপূর্ণ সিস্টেম।
আমি হেজবুত তৌহিদ ছাত্র ফোরামে একটা দায়িত্বে আছি। হেজবুত তৌহিদের একজন সদস্য হিসাবে আমি এটা বলতে চাই, রাষ্ট্রতন্ত্র পরিচালনা করতে হলে একমাত্র যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেটি করেছেন তিনি যে জীবন বিধান দিয়ে দিয়েছেন, সেই জীবন বিধান ব্যতি রেখে অন্য যতই জীবন ব্যবস্থা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি, সেটা দিয়ে শান্তি আসবে না। আর এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার হাজার হাজার ত্রুটির ভিতরে আজকে প্রমাণিত হলো ওদের এই আসনে যেই নির্বাচনের প্রার্থী দিল এনসিপি, এটাতে আবারও এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যেই ভুলগুলো, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ত্রুটিগুলোর বড় একটা ত্রুটি যে নেতা নির্বাচন প্রক্রিয়া, নেতা যোগ্যর চেয়েও আসলে মার্কেটিংয়ে দক্ষ লোকদের অবস্থান, মার্কেটিংয়ে দক্ষ লোকদের নেতৃত্ব দেওয়ার সুযোগ বেশি, এটা আবারও প্রমাণিত হলো। তো এই গণতন্ত্রের ভুল ত্রুটি প্রমাণ করার জন্য এটা যথেষ্ট। আর এটা যদি চালায়া যায় আমরা, আবারও ওই স্বৈরাচার আসবে, আবারও ওই দুর্নীতি বাড়বে, আবারও অশান্তি বাড়বে, হানাহানি বাড়বে, রাহাজানি বাড়বে। আমরা বলতে চাচ্ছি ভাই, এই যে এই হাস্যকর এই জিনিসগুলো থেকে, এই গণতন্ত্র থেকে বের হয়ে আমরা মানবতন্ত্র বাদ দিয়ে আল্লাহর হুকুম বিধান আবার প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, আমি ছাত্র সংগঠনের দায়িত্বে আছি, এজন্য বহু এনসিপি নেতাকর্মীর সাথে আমি বসেছি। ওদের ভিতরে অনেক যোগ্য লোক আছে, কিন্তু তারা কিন্তু এখানে কোনো রকমের অবস্থানে আসে নাই। সে যেহেতু ভাইরাল হয়েছে, হ্যাঁ, সে যেহেতু ভাইরাল হয়েছে, তার একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে, তাকে মানুষ চিনেছে, এজন্য তার মার্কায় একটা ভোট হলেও যাবে। আসলে ওই জায়গায় লড়াই করার মতো, মির্জা আব্বাসের সাথে লড়াই করার মতো এনসিপির আসলে যারা প্রবীণ রাজনৈতিক নেতারা আছেন, তাদের আসলে ওই রকম যোগ্যতা নেই আসলে। তো ওর বিপরীতে দাঁড় করাইতে হলে মার্কেটিং ভালো জানে এমন একটা লোক তো লাগবে, আর মার্কেটিং না ভালো জন্য অলরেডি তার একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে। এই তৈরি হওয়ার কারণেই কিন্তু তাকে দাঁড় করানো হয়েছে। মার্কেটিং দরকার হলে আরও কয়েকজন করবে, এটাকে ব্র্যান্ডিং করবে আলাদাভাবে, কিন্তু এটাই আসলে মূল কারণ। আমি বলতে চাচ্ছি আসলে এখানে তো আসলে ভোট মানে অর্থাৎ কাউন্ট হবে ভোট, এটা কি শিক্ষিত মানুষ দিচ্ছে নাকি অশিক্ষিত মানুষ দিচ্ছে, মূর্খ লোক দিচ্ছে নাকি জ্ঞানী লোক দিচ্ছে, এটা তো দেখার বিষয় না। যেহেতু তার ফেস চিনছে, শত শত রিক্সাওয়ালারা তার পক্ষে গিয়ে ভোট দিবে। ওই অঞ্চলে হাজার হাজার জানেন রিক্সা চালক শ্রমিক আছেন, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু সেই ভোটটা সে পাবে হয়তোবা, আমার যেটা মনে হয় আর কি, যদি মার্কেটিংটা ঠিকভাবে করা যায়। তো এখানে কিন্তু যোগ্যতার বিচার হচ্ছে না। তো এই জন্য এই যে জাস্ট একটা মার্কেটিং, তার একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে, এই ভাইরাল হয়েছে, এই ভাইরালের এই ইস্যুটাকে ধরেই, তার এই ফেস ভ্যালুটাকে ধরেই আসলে তাকে দেওয়া হয়েছে, কিন্তু এটা একটা ত্রুটিপূর্ণ সিস্টেম। কিসের থেকে ইন্সপায়ার হয়েছে জানি না, তবে আসলে এরা তো মনে করেন তরুণ, তো ঠিক আছে, রাজনীতির ময়দানে নতুন, তো এদের অভিজ্ঞতার একটা ঘাটতি আছে, এজন্য আসলে তারা ভুল করতেই পারে। আর সিনেমা আর বাস্তবতা তো এক না, সিনেমাতেই এসব হয় যে হুট করে এসে ক্ষমতায় এসে দেশ চেঞ্জ করে দিছে, পরিবর্তন করে দিছে। এটা আসলে বাস্তবে আমরা দেখি না, আমরা বাস্তবে দেখতে পাই ওই যে সুষ্ঠুভাবে নির্বাচন হলেও স্বৈরাচার আসে, আর যদি অবৈধভাবে হয় তাহলে তো সেটা আলাদা কথা। শেখ হাসিনা কিন্তু 8-এর নির্বাচনে ওই দুর্নীতি করে আসে নাই, সুষ্ঠু নির্বাচনেই আসছিল, পরবর্তীতে সে দুর্নীতি করছে। ঠিক আছে, ইতিপূর্বে বাংলাদেশে 3টা অন্তত নির্বাচন আছে বাংলাদেশের ইতিহাসে, যেটা বলা হয় মোটামুটি স্বচ্ছ হয়েছে। কিন্তু এই যে এখন নতুন ধারার রাজনীতি, এই যে এখানে হিটলারের একটা কথা বলতে হয় যে রাজনীতি যারা করবে তাদের অন্তত 40 বয়স থেকে শুরু করা উচিত, তিনি তার বইয়ে লিখছিলেন। তো এখন এই নবীন যারা আছে, এই নবীনরা আসলে চলার পথে ওই সিনেমা দেখে উদ্বুদ্ধ হয়েছে না কি দেখে উদ্বুদ্ধ হয়েছে সেটা তো আমি বলতে পারি না, কিন্তু চলার পথে তারা ভুল করবে। তবে তাদের সবচেয়ে বড় ভুল হলো এটাই, তারা নতুন ধারার গণতন্ত্র প্রবর্তন করতে চাচ্ছে, যেই গণতন্ত্র ইতোমধ্যেই সারা পৃথিবীতে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, সারা পৃথিবীকে আজকে 3য় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দিছে এই গণতন্ত্র। তারা ওই সারা পৃথিবীতে জায়গায় গণতন্ত্রকে আসলে একটা বিষ ফোড়ার মতো দেখতেছে, সে জায়গায় এসে তারা নতুন ধারার গণতন্ত্রের কথা বলতেছে, যেটা আসলে ওই তাদের সবচেয়ে বড় ভুল। তো তাদেরকে আমি বলবো, তাদেরকে আমি আহ্বান করব একটা ছাত্র সংগঠনের দায়িত্বশীল হিসাবে, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, আপনার মাধ্যমে, যে আপনারা যদি আসলেই সংস্কার চান, আসলে ন্যায় শান্তি সুবিচারপূর্ণ একটা সমাজ চান, যেই সমাজে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, তাহলে একটা কথার উপরে পরিবর্তন করেন যে আমরা এই মানবতন্ত্র চাই না, আমরা এই গণতন্ত্র চাই না। এই গণতন্ত্র থেকে বেরিয়ে, এই মানবতন্ত্র থেকে বেরিয়ে যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার দেওয়া যে জীবন ব্যবস্থা আছে, সেই জীবন ব্যবস্থা আবার প্রণয়ন করার একটা গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এই সিস্টেমকে বাদ দিয়ে নতুন একটি সিস্টেম প্রণয়ন করেন। রাস্তা বাঁকা থাকলে যেমন মানুষ সোজা তুলতে পারে না, এই গণতান্ত্রিক প্রক্রিয়া কিংবা মানব রচিত যে জীবন বিধান আছে সেটা দিয়ে মানুষ সোজা চলতে পারবে না। আপনাদের প্রতি আমার আহ্বান, আসেন আমরা একসাথে লড়াই করি একটা নতুন সিদ্ধান্ত নিয়ে, একটা নতুন সূত্রে, যে আসুন আমরা মানবতন্ত্রকে বাদ দিয়ে আল্লাহর যে হুকুম বিধান আছে, আল্লাহর যে সার্বভৌমত্ব আছে, সেই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আবার একটা বিপ্লব সৃষ্টি করে, আবার একটা রেনেসাঁ সৃষ্টি করে।